মা মনসার হাত থেকে একটি জবা ফুলের মালা এসে গৌরীর আঁচলে পড়ে। জয় মা মনসা, মা গো, তুমি সত্যিই আছো, তুমি সত্যিই আছো। অনেক দিন আগেকার কথা, কাকরগাছি নামে এক গ্রামে শিবু আর গৌরী নামের এক দম্পতি বসবাস করতেন। তাদের বাড়ি মাটির হলেও ভিটেখানা বেশ বড়। উঠানে ধানের গোলা, গরুর গোয়ালচালা, আম গাছ, এই সব কিছুই তাদের ছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষ জমিতে চাষাবাদ করে নিজেদের পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। এমনই একদিন, হে ভগবান, কতদিন বৃষ্টি হয়নি, জমির মাটি শুকিয়ে একেবারে ফসলগুলো নষ্ট হতে বসেছে। এইভাবে খরা দেখা দিলে যে জমির ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। খাবই বা কি আর বিক্রি বা করব কি? এই কথা ভাবতে ভাবতে শিবু জমি থেকে বাড়ি ফিরে আসে। আর শিবুকে দেখেই তাদের ধবলি গরু বুঝেছি বুঝেছি, আর ডাকাডাকি করতে হবে না। এতক্ষণ তুই আমাকে দেখতে পাসনি, তাই এত ডাকাডাকি। দাঁড়া, তোকে কিছু খেতে দিই। এই কথা বলে শিবু কিছু ঘাস নিয়ে ধবলি গরুকে খেতে দেয়। তখন শিবুর স্ত্রী গৌরী ঘর থেকে বেরিয়ে বলে, ও তুমি জমি থেকে ফিরে এসেছো? নাও, এবার হাত পা ধুয়ে রান্নাঘরে চলো, দুমুঠো কিছু খেয়ে নাও। এরপর গৌরী রান্নাঘরে গিয়ে তার স্বামীর জন্য ভাত বাড়ে। শিবুও হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসে খেতে বসে। হ্যাঁ গো, জমির ফসলগুলো কেমন দেখলে? সূর্যের তাপে জমির মাটি একেবারে শুকিয়ে গেছে গো। সব ফসল নষ্ট হতে বসেছে। এর মধ্যে বৃষ্টি না হলে কি যে হবে কি জানি। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। বৃষ্টি হবার কোনো লক্ষণই নেই। খরার কারণে জমির সব ফসল নষ্ট হয়ে যায়। শিবু তার জমিতে দাঁড়িয়ে, হে ভগবান, এই জমির সব ফসল নষ্ট হয়ে গেল। যাই, গিয়ে একবার ধান জমিতে ধানগুলো দেখে আসি। শিবু ধান জমিতে গিয়ে দেখে জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে গেছে। গাছে একটাও ধান নেই, শুধু শুকনো গাছগুলো জমিতে দাঁড়িয়ে। ওহো, সব নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে অন্তত হাতে কিছু টাকা পয়সা আসবে। এখন কি যে করি। এরপর শিবু বাড়ি ফিরে এসে তাদের বাড়ির দাওয়ায় বসে পড়ে। তখনই গৌরী গোয়াল চালা থেকে বেরিয়ে এসে স্বামীকে জিজ্ঞাসা করে, কি গো, তোমাকে এমন উদাস দেখাচ্ছে কেন? সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে গো গিন্নি, নষ্ট হয়ে গেছে। তুমি মন খারাপ করো না, আমাদের পুকুরে যা মাছ আছে তা বিক্রি করে আমাদের সংসার ঠিক চলে যাবে। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। একদিন দুপুরবেলা পশ্চিম আকাশে কালো মেঘ জমাট বাঁধে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ঘর থেকে বেরো গো। পশ্চিমে কালো মেঘ জমাট বেঁধেছে, এক্ষুনি ঝড় উঠলো বলে। হ্যাঁ গো, তাই তো দেখছি, আকাশ একেবারে কালো অন্ধকার করে এসেছে। বৃষ্টি নামার আগে তুমি মাঠ থেকে ধবলিকে বাড়ি নিয়ে আসো। আমি একবার পুকুরের দিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমি গিয়ে ধবলিকে নিয়ে আসি। গৌরী ও শিবু দুজনেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। গৌরী মাঠ থেকে তাদের ধবলি গরুকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর তখনই শুরু হয় ঝড় আর মুষলধারে বৃষ্টি। শিবু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে। বাবারে বাবা, কি জোরে বৃষ্টি হচ্ছে, যেন মনে হচ্ছে একেবারে সব ভাসিয়ে দেবে। বৃষ্টির সাথে শো শো করে ঝড় বইতে থাকে, সাথে বাজ পড়তে থাকে। কালো মেঘের আড়ালে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ঝড় আর বাজ পড়াটা তো কমলো, কিন্তু বৃষ্টি থামার যে কোনো নামই নেই। হ্যাঁ, এ যে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। হারিকেনের আলোয় শিবু ও গৌরী রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। ধীরে ধীরে রাত আরও গভীর হয়, কিন্তু বৃষ্টি তখনও থামে না। এর পরের দিন সকালে শিবু ঘর থেকে বেরিয়ে দেখে, এ কি কাণ্ড, চারিদিকে যে জল জমে গেছে। আমাদের পুকুরের মাছগুলো ঠিক আছে তো? যাই, তাড়াতাড়ি গিয়ে পুকুরের দিকটা দেখি। এই বলে শিবু তাড়াহুড়ো করে তার পুকুরের কাছে গিয়ে দেখে
পুকুরের জল ভর্তি হয়ে সব মাছ পুকুর থেকে উঠে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। সব মাছ পুকুর থেকে বেরিয়ে চলে গেল। শিবু বাড়ি ফিরে যায়। সবকিছু শুনে গৌরী বলে, হে ভগবান, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? খরার কারণে জমির ফসল নষ্ট হয়ে গেল, এখন বৃষ্টির কারণে পুকুরের মাছ সব চলে গেল। এইভাবে চলতে থাকলে যে আমাদের অনাহারে থাকতে হবে। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন তাদের ধবলি গরুর দুধ শিবু আর গৌরীর শেষ সম্বল। কিন্তু ধবলির শরীর খারাপের কারণে, কই গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো একবার। কি হলো? দুধ দুইতে দুইতে এত ডাকাডাকি করছো? দেখো না, ধবলির মনে হয় শরীর খারাপ করেছে, ও না আর দুধ দিচ্ছে না। এ কি বলছো গো? হে ভগবান, একটু তো মুখ তুলে তাকাও। এমন নির্দয় হয়ো না। আমাদের সংসারে একের পর এক সমস্যা এসেই চলেছে। রক্ষা করো আমাদের। এমন সময় তাদের বাড়িতে এক যোগিনী মা ভিক্ষা চাইতে আসেন। দুটো ভিক্ষে দে মা, দুটো ভিক্ষে দে। যোগিনী মায়ের ডাক শুনে শিবু ও গৌরী তার কাছে যায় আর বলে, যোগিনী মা, আপনি যে এক অভাগা গরিবের ঘরে এসেছেন, আমাদের কাছে যে দেবার মতো কিছুই নেই। এত বড় ভিটে, গোয়ালে গরু, ধানের গোলা, আর বলছিস দেবার মতো কিছুই নেই? ক্ষমা করবেন যোগিনী মা, আপনি অসন্তুষ্ট হবেন না। আপনাকে দান করার মতো আমাদের ঘরে যে শুধুমাত্র চালটুকুই আছে। যা আছে তাই দান কর। ঠিক আছে মা। গৌরী তাদের ঘরে গিয়ে একটি পাত্রে অল্প কিছু চাল নিয়ে আসে। তারপর যোগিনী মাকে বলে, এই নিন মা, আজ ঘরে এইটুকু চালই অবশিষ্ট ছিল। আমি সব বুঝেছি, তোদের ভিটেতে ঢুকতেই আমি সব বুঝতে পেরেছি। তোরা মা মনসার পূজা কর। এই ভিটেতে মা মনসার মূর্তি প্রতিষ্ঠা করে ভালো করে পূজা কর। দেখবি মা মনসার কৃপায় সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে যোগিনী মা গৌরীর থেকে চাল ভিক্ষা নিয়ে চলে যান। গিন্নি, এটা তো আমরা আগে ভেবে দেখিনি। যোগিনী মা একদম ঠিক কথা বলেছেন। আমাদের আর দেরি করা উচিত হবে না। মা মনসার পুজোর প্রস্তুতি শুরু করতে হবে। তারা দুজন কুমোরপাড়ায় গিয়ে মা মনসার বড় মূর্তি প্রতিমা নিয়ে এসে তাদের বাড়ির উঠানের বেদিতে মা মনসা দেবীকে প্রতিষ্ঠা করে। তারপর পুরোহিত মশাই আমার পুজো করা হয়ে গেছে। এবার তোমরা তোমাদের মনস্কামনা মায়ের কাছে জানাও। হে মা মনসা, মঙ্গল করো মা। আমাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনো। জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু সব যেন ঠিক থাকে। মা গো, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমাদের সুখ শান্তি তুমি ফিরিয়ে দাও মা। তুমি বুঝিয়ে দাও তুমি এই পুজোয় সন্তুষ্ট হয়েছ। এরপরে ঘটে এক অলৌকিক ঘটনা। মা মনসার হাত থেকে একটি জবা ফুলের মালা এসে গৌরীর আঁচলে পড়ে। জয় মা মনসা। মা গো, তুমি সত্যি আছো, তুমি সত্যি আছো। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এরপর থেকে গৌরী প্রতিদিনই ভক্তি ভরে মা মনসার পুজো করে। তাদের সংসারে সুখ শান্তি আবার ফিরে আসে। জমিতে ফসল, পুকুর ভর্তি মাছ, আর বাড়িতে ধান ভর্তি গোলা। তাদের আর কোনো দিনও খাবারের অভাব হয়নি। এমনই একদিন সকালে গৌরী যখন মা মনসার পুজো করছিল, গৌরী, ও গৌরী, আমি পাশের গ্রাম থেকে আসছি। শুনেছি তোমার বাড়ির মনসা ঠাকুর খুবই জাগ্রত। আজ আমার ছেলেটার চাকরির ইন্টারভিউ, ও যেন এই চাকরিটা পেয়ে যায়। তুমি তোমার মনের কথা মা মনসার কাছে ভক্তি ভরে জানাও। দেখবে মা মনসা তোমার মনস্কামনা ঠিক পূরণ করবেন। এরপর থেকে মা মনসা দেবীর নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ভক্তরা মনের আশা নিয়ে মা মনসার কাছে ছুটে আসেন। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও,
তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।